প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের উপরে একটি ক্লাস নিব। প্রথম পত্রের পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন এর চতুর্থ পরিচ্ছেদ হলো তেল জাতীয় ফসল চাষ পদ্ধতি। এর মধ্যে দুটো ফসল রয়েছে, একটি হলো সূর্যমুখী চাষ আর একটি হলো সয়াবিন। এর আগে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম সূর্যমুখী চাষের উপরে। আজকে আমি ক্লাস নিব সয়াবিন চাষের উপরে। আজকের ক্লাসটি করে তোমরা যা শিখবে তা হলো সয়াবিনের চাষ পদ্ধতি সম্বন্ধে জানতে পারবে, সয়াবিনের তেল নিষ্কাশন পদ্ধতি সম্বন্ধে জানতে পারবে। ছবিতে দেখো যে একটি সয়াবিনের ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে আর হাতের মধ্যে সয়াবিনের দানাগুলো। যেহেতু আমরা সয়াবিন নিয়ে আলোচনা করব, তো প্রথমে আমরা জেনে নেই যে সয়াবিনটা আসলে কি। সয়াবিন হলো তেল জাতীয় ফসল। যেসব ফসলের বীজ থেকে ভোজ্য তেল পাওয়া যায় তাদেরকেই তেল জাতীয় ফসল বলে। যেমন প্রথমেই তাহলে আমরা বলি সয়াবিন, সূর্যমুখী, সরিষা, তিল, তিসি, কুসুম ফুল ইত্যাদি। তাহলে শুরু করি সয়াবিন। সয়াবিন বিশ্বব্যাপী সমাদৃত অন্যতম প্রধান তেল জাতীয় ফসল। এর আগে আমি বলেছিলাম যে সূর্যমুখী হলো দ্বিতীয় প্রধান তেল জাতীয় ফসল। তাহলে প্রধান তেল জাতীয় ফসল কোনটা? সয়াবিন। সয়াবিনের বীজের মধ্যে আমিষের পরিমাণ আছে, তেলের পরিমাণও থাকে। আমিষের পরিমাণ থাকে 40 থেকে 45%, আর তেল থাকে 19 থেকে 22%। সয়াবিনটা লেগুমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত, আর সয়াবিনের বৈজ্ঞানিক নাম হলো গ্লাইসিন ম্যাক্স। লেগুমিনোসি পরিবারের যে সমস্ত ফসল রয়েছে সবগুলো ফসলের মধ্যে দেখা যাচ্ছে যে সয়াবিনের মধ্যে দ্বিগুণ পরিমাণে প্রোটিন আছে এবং যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। আমাদের দেশে বর্তমানে 0.613 লক্ষ হেক্টর জমিতে সয়াবিনের চাষ করা হয়, আর উৎপাদন হচ্ছে 1.05 লক্ষ টন। আমাদের দেশের যে সমস্ত জেলায় সয়াবিনের চাষ করা হয় সেগুলো হলো যে নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা। যেহেতু আমরা সয়াবিন চাষ করব, একটু প্রথমে দেখে নেই সয়াবিনের জমি। দেখো ছবিতে দেখা যাচ্ছে সয়াবিনের জমি সারি করে লাগানো হয়েছে, সবুজ সবুজ, অর্থাৎ এটা সয়াবিনের হলো শারীরিক বৃদ্ধি পর্যায়। পাশেই একটা ছবি আছে পরিপক্ক সয়াবিন, অর্থাৎ যখন সয়াবিনটা পরিপক্ক হয়ে যায় তখন ক্ষেতের অবস্থাটা কেমন থাকে। দেখো যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, এরপরে হলো যে ফল বা পর সেগুলোও কিন্তু আস্তে আস্তে বাদামি হয়ে গেছে। এরপরও শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে অপরিপক্ক অবস্থায় পরটা কেমন থাকে সয়াবিন গাছ সহ। এরপরে সয়াবিন যখন সংগ্রহ করা হয়ে যায় তখন কি দেখা যাচ্ছে? সয়াবিনের শুষ্ক পর বা ফল এবং ফলের ভেতরে বীজ মানে সয়াবিনের দানা। সয়াবিনের ভেষজ গুণ। সয়াবিনের বীজে কোলিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকায় মেধা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ব্যবহার। সয়াবিনের খোল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ছবিতে দেখো যে সয়াবিনের খোল,
সয়াবিনের খৈলের আমরা ছবি দেখতে পাচ্ছি, আর এই খৈলটাই কিন্তু গরু মহিষকে খাওয়ানো হয়। তাহলে এখন আমরা জানবো যে কিভাবে সয়াবিন চাষ করা হয়, অর্থাৎ আধুনিক চাষ পদ্ধতি। প্রথমে এখানে আমরা বলবো যে উপযুক্ত জমি নির্বাচন, অর্থাৎ কেমন জমি নির্বাচন করতে হবে। খরিফ মৌসুমে উঁচু ও সুনিষ্কাশিত জমি। বোঝা গেল ব্যাপারটা? যেহেতু খরিফ মৌসুমে বৃষ্টিপাত হয়ে থাকে, সে কারণে বলা হচ্ছে যে জমিটা কি করতে হবে, উঁচু নিতে হবে এবং সুনিষ্কাশিত। তার মানে কি, যদি বৃষ্টিপাত হয়েও থাকে তাতেও যাতে করে পানিগুলা খুব সহজে বের হয়ে যেতে পারে। এবং রবি মৌসুমে মাঝারি নিচু জমিতে সয়াবিন চাষ করা যায়। রবি মৌসুম মানে হলো কি, একটু শুষ্ক থাকে, বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকে। এ কারণে বলা হচ্ছে কি যে মাঝারি নিচু জমিতেও আমরা সয়াবিন চাষ করতে পারি। মাটি নির্বাচন। আমরা জানি যে কৃষি ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো কোনটা? দোআঁশ, বেলে দোআঁশ। তো সয়াবিন চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ এবং বেলে দোআঁশ। মাটির অম্লমান হতে হবে 6.5 থেকে 7.5। জমি তৈরি। অন্যান্য ফসলের মতোই কিন্তু আমরা এখানে জমি তৈরি করব। অর্থাৎ জমিতে প্রথমত আমরা ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে আমরা চাষ দিব। 4 থেকে 5 বার আড়াআড়ি লম্বালম্বি আমরা চাষ দিলাম। দেওয়ার পরে মাটিটা কি হবে? উঁচু নিচু হয়ে যাবে, অর্থাৎ ফাড়র সৃষ্টি হবে। এ কারণে মাটিকে সমান করার জন্য আমরা মই দিয়ে দিব। যখন মই দেওয়া হবে তখন কি হবে? মাটি সমান সমতল হয়ে যাবে। সাথে সাথে মাটির মধ্যে যে সমস্ত বড় বড় ঢেলা থাকবে সেই ঢেলাগুলো কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, অর্থাৎ মাটি ঝুরঝুরে হয়ে যাবে। আবার যদি জমির মধ্যে কোনো আগাছা থাকে, আবর্জনা থাকে, সেগুলোও কিন্তু মইয়ের উপর উঠে আসবে। সয়াবিনের জাত। এই জাতগুলো মোটামুটি আমাদের দেশে পরিচিত। ব্র্যাক, ডেভিস, সোহাগ, বাংলাদেশ সয়াবিন 4, বাড়ি সয়াবিন 5, বাড়ি সয়াবিন 6, বিনা সয়াবিন 1 এবং বিনা সয়াবিন 2। বীজ বপনের হার। এই শব্দটার সাথেও আমরা সবাই পরিচিত যে প্রতি একক পরিমাণ জমিতে কি পরিমাণ বীজ লাগানো হবে সেটাকেই বলা হচ্ছে কি বীজ বপনের হার। প্রতি একক মানে যে জমির পরিমাণটা আমার 1 হেক্টর হতে পারে, আবার জমির পরিমাণটা আমার 1 একর হতে পারে। তো আমরা সবসময় হেক্টরটাকেই আইডিয়াল মনে করে থাকি। এই কারণে এখানে আমরা বলছি যে যদি আমরা সোহাগ জাতের সয়াবিনের বীজ লাগাই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে 1 হেক্টর জমিতে 75 থেকে 80 কেজি বীজ লাগবে। আর যদি আমরা বাংলাদেশ সয়াবিন 4 অর্থাৎ G2 এই জাতটা লাগাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 হেক্টর জমিতে আমাদের বীজের পরিমাণ লাগবে 40 থেকে 45 কেজি। বীজ বপনের সময়। রবি মৌসুম, খরিফ মৌসুম সব মৌসুমে দেখা যায় কি সয়াবিন চাষ করা যায়। তো রবি মৌসুমে যদি আমরা সয়াবিন চাষ করতে চাই, সেক্ষেত্রে পৌষ মাসে বীজ বপন করতে হবে, অর্থাৎ মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি। আর যদি আমরা খরিফ মৌসুমে চাষ করতে চাই, অর্থাৎ বর্ষা মৌসুমে, সেখানে দেখা যাচ্ছে যে শ্রাবণ মাস থেকে মধ্য ভাদ্র মাস পর্যন্ত বপন করা যায়। বীজ বপন পদ্ধতি। সয়াবিনের জমিতে বীজ বপনের দুটো পদ্ধতি রয়েছে। একটি হলো সারিতে বপন, অপরটি হলো ছিটিয়ে বপন। দুটা পদ্ধতিতেই কিন্তু আমরা বীজ বপন করতে পারি, তবে সয়াবিনের বীজটা সারিতে বপন করলেই ভালো। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু সারিতে বপন করব। যখন আমরা বলে থাকি যে বীজ আমরা সারিতে বপন করব, তখন কিন্তু আমরা দুটা দূরত্বের কথা বলে থাকি। একটা হলো কি যে সারি থেকে সারির দূরত্ব, আরেকটি হলো গাছ থেকে গাছের দূরত্ব।
তো আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম যে সারি থেকে সারির দূরত্ব সবসময় কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে, আর গাছ থেকে গাছের দূরত্বটা একটু কম হয়ে থাকে। এখানে যেহেতু আমরা রবি মৌসুম এবং খরিফ মৌসুম দুটার কথাই বলছি, সেক্ষেত্রে আমরা বলবো যে রবি মৌসুমে আমরা সারি থেকে সারির দূরত্ব রাখবো 30 সেন্টিমিটার, আর খরিফ মৌসুমে সারি থেকে সারির দূরত্ব রাখবো আমরা 40 সেন্টিমিটার। এখানে পার্থক্যটা হলো এই কারণে যে দেখা যায় কি যে রবি মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকে, এই কারণে গাছের অঙ্গন বৃদ্ধি কম হয়ে থাকে, অর্থাৎ গাছের ডালপালা ঝোপঝাড় এগুলো কম থাকে, এই কারণে দূরত্বটা একটু কম। আর খরিফ মৌসুমে দেখা যায় কি যে গাছের অঙ্গজ বৃদ্ধিটা একটু বেশি হয়ে থাকে, এই কারণে দূরত্বটা একটু বেশি, অর্থাৎ 40 সেন্টিমিটার। গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 5 থেকে 6 সেন্টিমিটার, এবং যখন আমরা বীজ বপন করব তখন বীজটাকে অবশ্যই মাটি থেকে গভীরতা হবে ভেতরের দিকে 3 থেকে 4 সেন্টিমিটার। এখন দেখো একটু একটা ছবি দেখা যাচ্ছে যে সয়াবিনের বীজগুলো সারিতে লাগানো হয়েছে এবং সয়াবিনের চারার সারি, এবং সারি থেকে সারির দূরত্ব কিন্তু মাঝখানে অনেকটা দূরত্ব আছে, বোঝাই যাচ্ছে যে সারি থেকে সারির দূরত্ব বেশি, গাছ থেকে গাছের দূরত্বটা কিন্তু কম। বীজ শোধন। প্রত্যেকটা ফসলের বীজ জমিতে বপনের আগে অবশ্যই শোধন করে নিতে হবে। যদি বীজ শোধন করা হয় সেক্ষেত্রে কি দেখা যাবে, রোগের আক্রমণ, পোকার আক্রমণ কম হবে। তো যখন আমরা সয়াবিনের বীজ শোধন করব সেক্ষেত্রে বলা হচ্ছে যে 1 কেজি বীজ শোধনের জন্য আমরা 2.5 গ্রাম ভিটাভ্যাক্স 200 নিব। তাহলে কি হলো, 1 কেজি বীজের জন্য আমরা কতখানি ভিটাভ্যাক্স 200 দিচ্ছি, 2.5 গ্রাম। একটুখানি ছবির দিকে তাকাও যে এখানে সয়াবিনের বীজ দেখা যাচ্ছে। প্রথমত কিন্তু সয়াবিনের বীজের কালার কেমন ছিল, হলদে বাদামি। যখন ওষুধ দেওয়া হলো অর্থাৎ ভিটাভ্যাক্স 200 দেওয়া হলো, এরপরে বীজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সবুজ হয়ে গিয়েছে। সার প্রয়োগের মাত্রা। সয়াবিন চাষের জন্য সারের মাত্রা নিম্নরূপ। ইউরিয়া দিতে হবে 1 হেক্টরে 50 থেকে 60 কেজি। টিএসপি হলো 150 থেকে 175 কেজি। এমওপি লাগবে 1 হেক্টরে 100 থেকে 120 কেজি। জিপসাম সারটা লাগবে 1 হেক্টরে 80 থেকে 115 কেজি। সারের নাম দেখলাম, সারের ডোজগুলো দেখলাম। এখন একটু দেখো, আমি এখানে তোমাদেরকে সারের ছবিগুলো অ্যাড করে দিয়েছি, যাতে করে তোমরা খুব সহজেই যখন তোমাদের সামনে সার দেখতে পাবে চিনতে পারো। দেখো, গোবর সার দেখতে পাচ্ছি আমরা যে গোবরের একটা স্তূপ। এখানে আমি তোমাদেরকে গোবরের সারের পরিমাণটা দেইনি, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই কিন্তু গোবর বা জৈব সার দিতেই হবে, এ কারণে বলা হচ্ছে আমরা গোবর বা জৈব সার দিব। এরপরে সাদা সাদা দানা দানার মতো যে সারটা সেটা হলো কি ইউরিয়া সার। এরপরে হলো মরিচের গুঁড়ার মতো লালচে যে সারটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো কি এমওপি, অর্থাৎ মিউরেট অফ পটাশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি গাজরের বিচির মতো একটু অ্যাশ কালারের যে সারটা, সেটাকে বলা হচ্ছে কি যে টিএসপি, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। তাহলে আমরা সারগুলো চিনলাম। সার প্রয়োগ পদ্ধতি। আমরা আমাদের জমিতে যে কয়েকটা সার দিব সবগুলো সারই এবং সবটুকু পরিমাণে শেষ চাষের সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারলাম সবগুলো সার, সবটুকু সার আমরা কি করব, জমিতে যে শেষ চাষ দিব বীজ বপনের আগে তখনই আমরা মাটির সাথে মিশিয়ে দিব। ছবির দিকে তাকাও, সাদা সাদা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জমিতে সার প্রয়োগ করা হয়েছে। অণুজীব সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিবে সবাই। ছায়াযুক্ত স্থানে 1 কেজি বীজের মধ্যে 65 থেকে 75 গ্রাম অণুজীব সার মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বীজ সাথে সাথে বপন করতে হবে। এই সার ব্যবহার করলে ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হয় না।
আমি একটু কারণটা বলছি, দেখো যে আমরা কি করব তাহলে, সয়াবিনের বীজের সাথে অণুজীব সার আমরা মিশাবো। যখন সয়াবিনের বীজের সাথে অণুজীব সার মিশানো হয় তখন কি দেখা যায় আর ইউরিয়া সার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। কারণ হলো যে রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়াটা আছে, এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সয়াবিনের গাছের যে শিকড় থাকবে সেই শিকড়ের মধ্যে সে গুটি তৈরি করে বা নোডিউল তৈরি করে। নোডিউল বা গুটির মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে আহরণ করে প্রথমত তার দেহের মধ্যে আবদ্ধ করে রাখে, এরপরে তার নিজের কাজে লাগায়। অতঃপর দেখা যায় কি যে আবার নাইট্রোজেন গুলাকে এই যে গাছের শিকড়ে গুটি আছে সেই গুটির মধ্যে জমা করে রাখে। তাহলে সে তার নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে, সাথে সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যার মধ্যে অবস্থান করছে, কার মধ্যে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সয়াবিন গাছের শিকড়ে। সেই সয়াবিন গাছকেও সে নাইট্রোজেন সরবরাহ করে থাকে। যেহেতু নাইট্রোজেন সরবরাহ করে থাকছে, এ কারণেই বলা হচ্ছে কি যখন অণুজীব সার ব্যবহার করা হবে তখন এই গুটির পরিমাণ বাড়বে, নাইট্রোজেনের পরিমাণটা বাড়বে। এ কারণে জমিতে আর ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হয় না। তাহলে আমরা বুঝলাম যে কেন অণুজীব সার প্রয়োগ করা হচ্ছে। পানি সেচ পদ্ধতি। সয়াবিন ফসলের ফলন বেশি পেতে হলে কয়েকবার সেচ দেওয়া প্রয়োজন। আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সয়াবিনের ক্ষেত এবং অনেক সুন্দরভাবে সয়াবিন গাছগুলো বেড়ে উঠছে, সয়াবিন গাছের সারি। আর প্রত্যেকটা সারির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কিছুটা দূরত্ব রয়েছে এবং 2-3 সারি পর পর আমরা দেখতে পাচ্ছি কি সেচ নালা রয়েছে। আর এই সেচ নালার মাধ্যমেই কিন্তু জমিতে সেচ দেওয়া হবে। সয়াবিনের জমিতে 2 বার সেচ দিতে হবে। প্রথমবার বলা হচ্ছে যে যখন বীজ বপন করা হবে, বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ দেখা যাবে কি যে এই সময় গাছে ফুল আসবে। দেখো আমি একটা পাশে ছবি দিয়ে দিয়েছি যে সয়াবিনের গাছে ফুল এসেছে, অর্থাৎ এই ফুল আসার সময়ই আমরা প্রথমবার সেচ দিব। দ্বিতীয় সেচ বলা হচ্ছে কি যে যখন বীজ বপন করা হবে, বীজ বপনের 55 থেকে 60 দিনের মধ্যে, অর্থাৎ যখন গাছে পট বা শুটি গঠন হবে সেই সময়টাতে সেচ দিতে হবে। নিচে দেখো একটা ছবি দেওয়া আছে, দ্বিতীয় সেচ শুটি গঠনের সময়, তার মানে কি কেবলমাত্র পটটা গঠিত হতে শুরু করছে। আর এই সময় দেখা যাবে কি সয়াবিন গাছের বয়স 55 থেকে 60 দিন হবে। খরিফ মৌসুমে সেচের প্রয়োজন হয় না। আমরা জানি যে খরিফ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়ে থাকে, এই কারণে বলা হচ্ছে কি সেচের প্রয়োজন হয় না। তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূরক সেচ দেওয়া যেতে পারে। আগাছা ব্যবস্থাপনা। সয়াবিনের জমি সর্বদাই আগাছা মুক্ত রাখতে হবে। চারা গজানোর 20 থেকে 25 দিন পর আগাছা দমন করতে হবে। দেখো একটু আগে আমরা ছবিতে দেখলাম যে সয়াবিনের গাছগুলো কি সুন্দর সারি করে আছে এবং মাঝখানে অনেকটা দূরত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু কোটা সয়াবিনের সারি আর কোথায় হলো ফাঁকা জায়গা কিছুই বুঝতে পাওয়া যাচ্ছে না। কারণ হলো কি অসংখ্য জমিতে আগাছা দেখা দিচ্ছে। তো যখনই জমিতে আগাছা দেখা দিবে তখনই অবশ্যই আগাছাগুলো তুলে ফেলতে হবে, না হলে দেখা যাবে কি ফলনের পরিমাণটা অনেক কমে যাবে। সাথে সাথে আমরা যে সয়াবিন গাছের জন্য খাবার সরবরাহ করব, অর্থাৎ সার দিব, পানি দিব, দেখা যাবে কি এগুলোর মধ্যে আগাছা ভাগ বসাবে, এতে করে আগাছার পরিমাণ দিনে দিনে বেড়েই যাবে। পোকামাকড় দমন। পোকামাকড় দমনে প্রথমে আমি তোমাদেরকে বুঝাবো যেখানে বিছা পোকাটা কিভাবে ক্ষতি করে এবং আমরা কিভাবে দমন করতে পারি। সয়াবিনের একটি মারাত্মক প্রকার হলো কি যে এই বিছা পোকা। ছোট অবস্থায় কিন্তু এরা দলবদ্ধভাবে থাকে আর এদের যে কীড়া থাকে বা বিছাটা থাকে এটা কিন্তু
হলুদ রঙের হয়ে থাকে এবং গায়ে অসংখ্য কাঁটা থাকে। একটুখানি দেখো ক্ষতির ধরন। আমরা দেখতে পাচ্ছি যে দুটা ছবি আমি দিয়েছি, এখানে দুটা ছবিতেই দেখা যাচ্ছে যে এই বিছা পোকাটা গাছের পাতায় আক্রমণ করেছে। আর এরা গাছের পাতায় এমন ভাবে আক্রমণ করে যে পাতার যে সবুজ অংশ আছে, এই পাতার সবুজ অংশটা পুরোপুরি খেয়ে পাতাকে পাতলা সাদা পর্দার মতো করে ফেলে। দেখো ছবিতে যে পাতার মাঝখানে এই অংশটা পুরোপুরি কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তার মানে কি এই অংশটা বিছা পোকা খেয়ে ফেলেছে। আর পাশে যে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো যে এই যে পোকাটা এখানে 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 এই অংশগুলাও কিন্তু ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছি। এখান থেকেও কি করেছে, পোকাটি সবুজ অংশগুলো খেয়ে ফেলেছে। কিভাবে আমরা দমন করতে পারি? এখানে আমরা যখনই দেখব যে পাতার মধ্যে পোকা, তখনই আমরা কি করব, গাছ থেকে পোকা সহ পাতাটা তুলে আমরা মেরে ফেলবো। এরপরে হলো যে সয়াবিনের জমিতে কিন্তু সেচ নালা থাকবে, সেই সেচ নালার মধ্যে আমরা কেরোসিন মিশ্রিত পানি রাখতে পারি। যখনই পোকাটা এই নালার মধ্যে পড়বে তখনই মারা যাবে। এরপরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে আমরা একটা কীটনাশক প্রয়োগ করব, ডায়াজিনন 60 ইসি। কিভাবে? যে আমরা 1 লিটার পানি নিব, 1 লিটার পানি নেওয়ার পর ডায়াজিনন 60 ইসি আমরা 2 মিলিলিটার সেই পানির মধ্যে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সেই মিশ্রণটা আক্রান্ত জমিতে স্প্রে করতে হবে। তাহলেই দেখা যাবে কি বিছা পোকা দমন হয়ে যাবে। পাতা মোড়ানো পোকা। পাতা মোড়ানো পোকা কিভাবে ক্ষতি করে একটুখানি লক্ষ্য করো। যে এ পোকার যে কীড়া, এই কীড়াটা কিন্তু পাতা ভাঁজ করে ভেতরে অবস্থান করে, এই যে পাতার ভাঁজের ভেতরে সে অবস্থান করে এবং একইভাবে কি করে, পাতার সবুজ অংশটাকে, এই যে পাতার যে সবুজ অংশ এটা খেয়ে ফেলেছে। এখন বলা হচ্ছে যে কিভাবে আমরা দমন করব। যে এটাও হলো একইভাবে, যে যখনই আমরা দেখব যে পাতার মধ্যে বা গাছের মধ্যে এই পোকা দেখা যাচ্ছে, সেই পাতা সহ পোকাটা আমাদেরকে সংগ্রহ করে মেরে ফেলতে হবে। এরপরে আমরা যদি তাতেও কাজ না হয়, একটা কীটনাশক ব্যবহার করতে পারি, সেটি হলো কি সেভিন 85 এসপি। এখানে আমরা এভাবে ব্যবহার করব যে পানি নিব, এখানে পানির পরিমাণটা একটু বেশি, 10 লিটার পানি নিব। 10 লিটার পানির মধ্যে আমরা 34 গ্রাম সেভিন 85 এসপি দিব। দেওয়ার পরে ভালোভাবে আমরা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা কি করতে হবে, আক্রান্ত জমিতে স্প্রে করতে হবে। তাহলেই দেখা যাবে কি পাতা মোড়ানো পোকাগুলো দমন হয়ে যাবে, অর্থাৎ মারা যাবে। আরেকটি পোকার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি সয়াবিনের কাণ্ডে, কাণ্ডের মাছি পোকা। একটু লক্ষ্য করো যে এখানে কাণ্ডের মাছি পোকার যে কীড়া, এই যে কীড়া, এই কীড়াটা কিন্তু কাণ্ড ছিদ্র করে ভেতরে যে নরম অংশ, এই নরম অংশটাকে কিন্তু খেয়ে ফেলে। এখানে লক্ষ্য করো যে এই যে অসংখ্য কি দেখতে পাওয়া যাচ্ছে, কাণ্ডের মাছি পোকার হলো কীড়া দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরের অংশটা পুরোটাই খেয়ে ফেলে, ফলে যখন কাণ্ডই খেয়ে ফেলবে, ফলে আক্রান্ত গাছটা কি হবে, মারা যাবে। আর এখানে আমরা কীটনাশক একটা ব্যবহার করব, সেটা হলো কি ডায়াজিনন 60 ইসি। এখানে একইভাবে আমরা বলবো যে 10 লিটার পানি নিব, 10 লিটার পানির মধ্যে ডায়াজিনন 60 ইসি আমরা দিব হলো 25 থেকে 30 মিলিলিটার। দেওয়ার পরে ভালোভাবে আমরা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটি আমরা কি করব, আক্রান্ত জমিতে স্প্রে করব। তাহলে এতক্ষণ আমরা জানলাম পোকা মাকড় দমন। এখন একটু আসি আমরা রোগ দমনের কথায়, যে সয়াবিনের ক্ষেতে কি কি রোগ দেখা যায়। প্রথমে হলো কি হলুদ মোজাইক রোগ। এই রোগের কারণ হলো কি ভাইরাস। তবে যখনই ভাইরাস থাকবে তখন কি হবে, বাহকের মাধ্যমে ছড়াবে। এই রোগটা দেখা যায় কি যদি আবহাওয়াটা মেঘলা হয়, তখনই দেখা যায় কি যে রোগটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর এই রোগটা ছড়ায় হলো জাপ পোকার মাধ্যমে। তাহলে মনে রাখবে
হলুদ মোজাইক রোগটা জাপ পোকার মাধ্যমে ছড়ায়। রোগের লক্ষণটা কি একটুখানি দেখি আমরা, যে এই যে সবুজ পাতা, এই যে পাতার মধ্যে দেখো হলুদ হলুদ দেখতে পাওয়া যাচ্ছে এবং সবুজ সবুজ, অর্থাৎ হলুদ সবুজের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যাচ্ছে। এটাকেই কিন্তু বলা হচ্ছে কি যে মোজাইক। আবার এখানে দেখো যে এখানেও কিন্তু একদম পুরোপুরি কি হয়েছে, পাতাটা চক্রাকার হয়ে গিয়েছে। এই যে সবুজ, এই যে হলুদ, আবার এই যে সোনালী বর্ণের, তার মানে কি সোনালী হলুদ সবুজ পুরোপুরি একদম মিলে মিশে একাকার হয়ে গিয়েছে, চক্রাকার। এটা যে একটা সবুজ পাতা, কোনো চিহ্নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে বলা হচ্ছে কি, যখন এরকম পাতাটা হবে তখন দেখা যাবে এই পাতাযুক্ত আক্রান্ত গাছটা সাধারণত খাটো হয়ে থাকবে এবং খাটো হওয়ার সাথে সাথে দেখা যাবে কি গাছটা বামনাকৃতির হয়ে থাকে। তো এখানে আমরা কিভাবে দমন করতে পারি, যে আমরা সবসময় চেষ্টা করব কি যে যখনই সয়াবিনের চাষ করব রোগ সহনশীল জাতের আমরা চাষাবাদ করব। তো রোগ সহনশীল জাতগুলো হলো যে বাংলাদেশ সয়াবিন 4, বিনা সয়াবিন 1, বিনা সয়াবিন 2, এগুলো চাষাবাদ করা। এরপরে আমরা যদি দেখি যে জমিতে আক্রান্ত হয়েই গিয়েছে গাছ, সেক্ষেত্রে বলা হচ্ছে কি আক্রান্ত গাছকে অবশ্যই তুলে ফেলতে হবে। তুলে কিন্তু যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, অবশ্যই মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কারণ হলো যে এটা হলো ভাইরাস জনিত রোগ, তাহলে কি হবে অন্য গাছেও ছড়াতে পারে। কাণ্ড পচা রোগ। কাণ্ড পচা রোগের কারণ হলো কি ছত্রাক। আর যে ছত্রাকের আক্রমণে সয়াবিনের কাণ্ড পচা রোগ হয়ে থাকে সেই ছত্রাকটার নাম হলো কি যে স্ক্লেরোসিয়াম রবসি। আর এই স্ক্লেরোসিয়াম রবসি নামক ছত্রাকের আক্রমণেই কাণ্ড পচা রোগটা হয়ে থাকে। একটু সবাই ছবির দিকে তাকাও, আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা সয়াবিনের গাছ। এই দেখো সয়াবিনের ফল। আর এই যে কাণ্ডটা পুরো কাণ্ডটায় কি হয়ে গেছে বলো, কালো কালো অসংখ্য দাগ হওয়ার পর পুরো কাণ্ডটাই কিন্তু কালো হয়ে গেছে। শুধু কাণ্ড না, দেখা যায় কি মূলের মধ্যেও কিন্তু কালো কালো দাগ দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে দেখা যায় কি যে এই অবস্থা হওয়ার পর গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকিয়ে পুরো চারা গাছটাই মারা যায়। তো কাণ্ড পচা রোগটা আমরা কিভাবে দমন করতে পারি, এখানে আমরা বলবো যে আমরা যদি বীজ লাগানোর আগে বীজটাকে শোধন করে নিই, সেক্ষেত্রে দেখা যায় কি যে এই কাণ্ড পচা রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো আমরা কিভাবে জানি শোধন করেছিলাম, আমরা শোধন করেছিলাম এইভাবে যে সয়াবিন আর বীজ আমরা 1 কেজি নিয়েছিলাম। 1 কেজি সয়াবিন বীজের মধ্যে আমরা 2.5 গ্রাম ভিটাফ্যাক্ট 200 দিয়েছিলাম। এইভাবেই আমরা বীজটাকে শোধন করেছিলাম। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, গভীরভাবে জমিটাকে আমরা চাষ করতে পারি। সাথে সাথে মনে করো যে জমির মধ্যে যেগুলো ফসলের পরিত্যক্ত অংশ থাকবে, আগাছা থাকবে, আবর্জনা থাকবে, তা সেগুলো ভালোভাবে পরিষ্কার করে আমরা রোগের উৎসটাকে নষ্ট করে ফেলবো, যাতে করে পরবর্তী মৌসুমে আর কোনো কাণ্ড পচা রোগের আক্রমণ না হয়। তাহলে এতক্ষণ আমরা জানলাম রোগ দমন। ফসল সংগ্রহ। আমরা কিভাবে বুঝবো যে ফসল সংগ্রহের সময় হয়েছে? মোটামুটি এরকম যে যখন সয়াবিনের বীজ লাগানো হয়, লাগানোর পর 90 থেকে 120 দিনের মধ্যেই দেখা যায় কি যে ফসল সংগ্রহের উপযোগী হয়। আর যখন ফসলটা পরিপক্ক হয়ে যায়, একটুখানি দেখো ছবিতে যে পুরা জমিটা কি হয়ে গিয়েছে, একদম খড়ের বর্ণ। তো প্রথমে এরকম খড়ের বর্ণ কিন্তু ছিল না, প্রথমে কি ছিল জমিটা আমাদের সবুজ। এরপর আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, পাতাগুলো আস্তে আস্তে পড়ে গিয়েছে, শেষ পর্যন্ত সোনালী বা খড়ের বর্ণে হয়ে গিয়েছে। সাথে সাথে এই যে সয়াবিনের ফলগুলো সেগুলোও কিন্তু শুকিয়ে খড়ের মতো হয়েছে। তখনই আমরা বুঝবো যে ফসল সংগ্রহের সময়টা হয়েছে। নিচে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা একটা যন্ত্র, এই যন্ত্রটার নামটা কি রিপার। এই রিপার মেশিনের সাহায্যে কি করা যায়, সয়াবিনের ফসলটাকে সংগ্রহ করা যায়, অর্থাৎ সয়াবিন গাছের গোড়া থেকে কেটে নিয়ে আসা হয়। ফসল মাড়াই। যখন আমাদের ফসল সংগ্রহ করা হয়ে যাবে তারপরে আমরা কি করব, মাড়াই করব।
শুটি সহ সয়াবিন গাছ রোদে 3 থেকে 4 দিন শুকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে দানাগুলো আলাদা করতে হবে। আচ্ছা, এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি, একটু তাকাও সবাই। এই যে আমাদের এখানে একটা ছবি, যে অসংখ্য মহিলা মানুষ এবং পুরুষ মানুষ, তারা কি করছে, যে তাদের হাতে হলো লাঠি, লাঠি দিয়ে গাছের মধ্যে পিটানো হচ্ছে, পিটিয়ে পিটিয়ে গাছ থেকে দানাগুলোকে আলাদা করা হচ্ছে। এটা হলো কি ম্যানুয়ালি বা হাতের মাধ্যমে। এরপরে দেখো মাড়াই যন্ত্রের মাধ্যমেও কিন্তু ফসল মাড়াই করা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সয়াবিন গাছগুলো, এবং এখানে দেওয়া হচ্ছে, দিলে কি দেখা যাবে, আর এক পাশ দিয়ে এখানে কি বের হচ্ছে, সয়াবিনের দানাগুলো। তাহলে ফসল আমাদের এখানে মাড়াই করা হয়ে গেল। আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কি করা হচ্ছে, ফসল হলো ঝাড়াই করা হচ্ছে। মানে মাড়াই করার পর কি হতে পারে, যে দানা থাকবে, দানার সাথে সাথে আবার কি হতে পারে, যে ফসলের অন্য খোসাও থাকতে পারে, আবার খারাপ দানাও থাকতে পারে। এখন এই যে এখানে কি করা হয়েছে, এখানে আমাদের বীজগুলো নেওয়া হয়েছে, নিয়ে বাতাসের বিপরীতে ধরতে হবে, ধরে আস্তে আস্তে মেঝেতে ফেলা হবে। যখন আস্তে আস্তে মেঝেতে ফেলা হবে, তখন কি দেখা যাবে, পরিষ্কার যে দানাগুলো সেগুলো হলো মেঝেতে পড়বে, বাদ বাকিগুলো উড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা জানলাম কিভাবে মাড়াই করা হচ্ছে এবং কিভাবে হলো ফসল ঝাড়াই করা হচ্ছে। বীজ সংরক্ষণ। সয়াবিনের অঙ্কুরোদ্গম ক্ষমতা সাধারণ অবস্থায় বেশি দিন বজায় থাকে না। সংরক্ষণের 2 থেকে 3 মাস পরই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমতে শুরু করে। এ কারণে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য কিভাবে বীজ সংরক্ষণ করা হবে সেটা আমরা একটু জানবো। একটু দেখে নাও ছবির দিকে, যে এই যে অসংখ্য হলো সয়াবিনের বীজ, এগুলো কিন্তু রোদে শুকানো হচ্ছে। তো প্রথমত আমরা যখন আমাদের বীজ সংগ্রহ করা হয়ে যাবে, তারপরেই আমরা বীজগুলোকে ত্রিপল বা চাটাইয়ের উপরে আমরা কি করব, 2 থেকে 3 ঘন্টা কয়েকদিন শুকাবো। যদি শীতকাল হয় সেক্ষেত্রে কি দেখা যায়, রোদের তাপ কম থাকে, এই কারণে বলা হয় কি 5 থেকে 6 ঘন্টা আমরা শুকিয়ে নিব। এমন ভাবে শুকাবো যাতে করে শুকানোর পর এর মধ্যে আর্দ্রতার পরিমাণ আসবে হলো 9%-এর কম। বীজগুলোকে আমরা ভালোভাবে শুকিয়ে নিব, শুকিয়ে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এরপরে আবার দেখতে হবে যে যে বীজগুলো আমরা শুকিয়ে নিলাম তার মধ্যে কোনো রোগাক্রান্ত পচা বীজ আছে কিনা। যদি রোগাক্রান্ত পচা বীজ থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে। বীজ শুকানোর পরে আবার ছায়ায় ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে। আমরা কিন্তু জানি যে যখন রোদ্রে বীজ শুকানো হয় এরপরে সাথে সাথে কিন্তু বস্তাবন্দি করা যাবে না, সেক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকার কারণে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করতে হবে, এরপরে হলো বস্তাবন্দি করতে হবে। এরপরে আমরা সংরক্ষণের জন্য পলিথিনের ব্যাগ ব্যবহার করতে পারি, টিনের ড্রাম ব্যবহার করতে পারি, আলকাতরা মাখানো মাটির মটকা ব্যবহার করতে পারি, বা আলকাতরা মাখানো আমরা কলসি ব্যবহার করতে পারি। যেটাই ব্যবহার করি না কেন তার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে করে বাতাস তার মধ্যে প্রবেশ করতে না পারে। বুঝলাম, এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতেও পারে, আমি একটু বলছি। আলকাতরা মাখানো মাটির মটকা। আচ্ছা, মাটির মটকা আর কলসি দুটোই কিন্তু মাটি দিয়ে তৈরি। যেহেতু মাটি দিয়ে তৈরি এ কারণে অসংখ্য ছিদ্র কিন্তু থাকতেই পারে। তো যখন ছিদ্র থাকবে তখন ছিদ্রের মাধ্যমে কিন্তু বাতাস প্রবেশ করতে পারে। এ কারণে বলা হচ্ছে কি যে ভেতরের দিক দিয়ে অথবা বাইরের দিক দিয়ে আলকাতরার প্রলেপ দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আর কোনো ছিদ্র থাকবে না। এরপরে বীজের পাত্রটা অবশ্যই ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা ছবি হলো কি বস্তা, এই বস্তার মধ্যে সয়াবিনের বীজগুলোকে রাখা হয়েছে, এরপরে মুখটা বন্ধ করে দেওয়া হবে। নিচে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা হলো ড্রাম, ড্রামের মধ্যেও কি করা হয়েছে, এই বীজগুলো রাখা হয়েছে। ফসল গুদামজাতকরণ। একটু আগে আমরা জানলাম যে বস্তার মধ্যে বীজগুলোকে রাখতে হবে এবং বায়ু যাতে করে প্রবেশ করতে না পারে।
তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো কোল্ড স্টোরেজ বা গুদামজাতকরণের ভেতরের অবস্থাটা। দেখো যে এই যে বস্তাগুলো, এই বস্তার মধ্যে সয়াবিনের বীজ আছে এবং বস্তাগুলোকে তাকের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে একটার পর একটা। এটা হলো ভেতরের অবস্থা। এভাবেই ফসল গুদামজাতকরণ করা হয়ে থাকে। সয়াবিনের ফলন প্রতি হেক্টরে 2 থেকে 2.5 টন পর্যন্ত হয়ে থাকে জাত ভেদে। এখন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, সয়াবিন থেকে আমরা তেল পেয়ে থাকি। কিভাবে সয়াবিন থেকে তেল নিষ্কাশন করা হয়? সয়াবিন বীজে 19 থেকে 22 ভাগ তেল থাকে। স্থানীয় ঘানি বা প্রচলিত এক্সপেলারে সয়াবিন থেকে তেল নিষ্কাশন সম্ভব নয়। এজন্য অত্যাধুনিক নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে এর তেল নিষ্কাশন করতে হবে। এখানে আমাদের অনেকেরই আগ্রহ থাকতে পারে যে কিভাবে তেল নিষ্কাশন করা হচ্ছে। তো আমি তোমাদের জন্য একটুখানি একটা ভিডিও চিত্রের আয়োজন করেছি। এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে সয়াবিনের বীজ থেকে তেল নিষ্কাশন করা। সর্বোপরি আমি তোমাদের 2টা ফসলের উৎপাদন প্রযুক্তি পড়ালাম, একটা হলো সূর্যমুখী চাষ আর একটা হলো সয়াবিন চাষ। এখন আমরা জানবো তেল জাতীয় ফসলের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমে আমরা বলতে পারি যে আমাদের দেশে প্রয়োজনীয় ভোজ্য তেলের চাহিদা পূরণ করে। এরপরে আমরা বলতে পারি যে সূর্যমুখী তেলের মধ্যে লিনোলিক অ্যাসিড থাকে যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়। এরপরে হলো যে সয়াবিন তেলের মধ্যে কিন্তু আমিষের পরিমাণটা অনেক বেশি থাকে, আর এই তেল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাফার হিসেবে কাজ করে। সয়াবিন মাটির উর্বরতা বাড়ায়। এরপরও আমরা অনেকগুলো গুরুত্ব আরো বলতে পারি যে সয়াবিন দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয়, আর এই খাদ্যের চাহিদা আমাদের দেশে এবং বিদেশেও যথেষ্ট রয়েছে। এরপরে বলতে পারি যে প্রতি বছরই বিভিন্ন ধরনের ছয়া খাদ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এরপরে বিভিন্ন প্রকার শিল্পজাত সামগ্রী, যেমন মনে করো মোম তৈরি, সাবান তৈরি ইত্যাদি তৈরিতেও কিন্তু বিভিন্ন ধরনের তেল ব্যবহৃত হয়। আবার দেখা যায় কি যে সয়াবিনটা পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এরপরে এই যে তেল জাতীয় ফসলগুলো আছে এগুলো কিন্তু মাড়াইয়ের পর শুকনো যে গাছটা থাকে সেটা কিন্তু অনেক ভালো জ্বালানি হিসেবে কাজ করে। আবার দেখা যায় যে আমরা যে ফার্নিচার বার্নিশ করে থাকি, এই ফার্নিচার বার্নিশ তৈরির কাজেও দেখা যাচ্ছে কি যে তিসির তেলটা ব্যবহৃত হয়। সবশেষে আমরা বলতে পারি যে তেল জাতীয় ফসলের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে অনেক লক্ষাধিক লোকের কর্মসংস্থানের কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে। তার মানে কি তেল জাতীয় ফসলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, যার কোনো শেষ নেই। আচ্ছা, এখন একটুখানি দেখো, আমি একটা ছবি দিয়েছি তোমাদের এখানে, অসংখ্য তেলের বোতলের ছবি। দেখো এগুলো হলো কি সয়াবিন তেল, এগুলো হলো সরিষার তেল, এগুলো হলো কি সূর্যমুখী তেল। তার মানে কি তেল জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন ধরেই কিন্তু তোমাদের ক্লাস নিতে পারছি না, এ কারণে তোমাদেরকে অনেক মিস করছি। যাই হোক, একটুখানি ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সৃজনশীল প্রশ্ন। এটা তোমরা সুন্দর করে বাসায় লিখে রাখবে, এখনই লিখে রাখবে, কারণ প্রতি সপ্তাহে দেখা যাবে কি আমি একটি সৃজনশীল প্রশ্ন দিব। এখন যদি তোমরা না লিখো তাহলে অনেকগুলো জমে যাবে, এ কারণে যখন যেটা দিচ্ছি তখন সেটা কমপ্লিট করে রাখবে। একটুখানি কোশ্চেনটা শোনো। আফনান চাষের বাড়ি মানিকগঞ্জ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচার প্রচারণায় আফনান উদ্বুদ্ধ হয়ে তেল তৈরির আশায় সয়াবিন চাষ করে ভালো ফলন পায়। অতঃপর সঠিকভাবে বীজ সংরক্ষণ করে তেল তৈরি করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পরিদর্শনে এসে বলেন, মানুষের জীবন ধারণের জন্য তেল জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। সয়াবিনের বৈজ্ঞানিক নাম লিখো। আমি তোমাদেরকে বলেছি সয়াবিনের জমিতে কয়বার ও কখন সেচ প্রয়োগ করা হয় লিখো। আফনান চাষি কিভাবে বীজ সংরক্ষণ করেন বর্ণনা করো।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ করো। উক্তিটি কি ছিল? মানুষের জীবন ধারণের জন্য তেল জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে আমি আশা করি যে আমার লেকচারটি শুনেছ। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব তুলার উৎপাদন প্রযুক্তি নিয়ে। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।